মনে করো এই যে বালতিটা আছে, বালতির মধ্যে কিছু পানি নিয়ে আমি রেখে দিলাম। আমি যদি বালতিটাকে এভাবে ঘুরাই, দেখা যাবে যে আমার হিসাব অনুযায়ী আমি যদি বালতিটাকে জাস্ট এখানে এনে থেমে দেই বা ফেলি, বালতিটাকে যদি ঘুরিয়ে এখানে আমি থামিয়ে ফেলি, তাহলে বালতিটা কি হবে? বালতির ভিতরে যত পানি ছিল সব পানি কি হয়ে যাবে? আমার উপরে পড়ে যাবে পানিগুলো, যদি আমি এখানে থামিয়ে দিই। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানে নিউটনীয় বলবিদ্যার অধ্যায়টা পড়ছিলাম। তো সর্বশেষ ক্লাস পর্যন্ত আমরা জড়তার ভ্রামক, চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করা শিখেছি বিভিন্ন ধরনের বস্তুর বিভিন্ন অক্ষের অবস্থানের ক্ষেত্রে। তো এরকম অনেক ধরনের বস্তু আছে যে সকল বস্তুর ক্ষেত্রে চক্রবর্তী ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামক নির্ণয় করা যায়। তো আমরা সময় স্বল্পতা এবং সিলেবাসটাকে কনসেন্ট্রেট করার জন্য আমাদের লেখাপড়ার পরিধিটাকে কিছুটা সীমিত রাখতে চাচ্ছি। তো সেই সুবাদে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে পর্যন্ত আমাদের জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধ যে সকল অক্ষের সাপেক্ষে যে সকল বস্তুর ক্ষেত্রে দেখানো হয়েছে, তোমরা ওই সকল বস্তুর ওইভাবে জড়তার ভ্রামকগুলো এবং চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করাটা ভালো করে শিখবে এবং এই রিলেটেড অন্যান্য বস্তুগুলোর ক্ষেত্রে যেগুলো সচরাচর পরীক্ষাতে এসে থাকে সেই সকল পরীক্ষায় আসা বস্তুগুলোর ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধের সূত্রগুলো বা মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবে নিজে হাতে করে বের করে তারপর মনে রাখার জন্য। আর যদি নিজে বের করতে কষ্ট হয় তাহলে আমাকে জানাবে যে তোমাদের কোন ধরনের শেপ বা কোন ধরনের অক্ষের সাপেক্ষে তোমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে যাচ্ছ। আমি চেষ্টা করব তোমাদেরকে ওই অনুযায়ী আরেকটা ক্লাস নিয়ে জড়তার ভ্রামকের বিষয়টা একটু ক্লিয়ার করা। তো আমার আগের ভিডিওগুলো তোমরা দেখবে, দেখে জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধ রিলেটেড যে সমস্যাগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল আশা করি সেগুলো তোমরা একটু ভালো করে বুঝেছো এবং যে কুইজটা তোমাদের দেওয়া হয়েছিল সেই কুইজটা তোমরা নিজেরা করতে পেরেছো। তো নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা রয়েছে সেটা হলো নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, যেটাকে ইংরেজিতে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স নামে পরিচিত। তো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুটো বল সম্বন্ধে তোমাদেরকে আমি খুব ক্ষুদ্র একটা ধারণা দিয়েছিলাম যখন রসায়নে গুণগত রসায়ন অধ্যায়টা পড়তে গিয়ে। সেখানে বোর পরমাণু মডেলে আমাদেরকে ছোট্ট একটা কথা ছিল দ্বিতীয় প্রস্তাবে, যে কৌণিক ভরবেগ এবং তার সাথে একটা সম্পর্ক ছিল NH/2h²। আশা করি তোমাদের দ্বিতীয় প্রস্তাবটা মনে আছে। সেখানে আমি বলেছিলাম যে ইলেকট্রন সমূহ যখন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে তখন ইলেকট্রন সমূহ কেন্দ্রের দিকে একটা আকর্ষণ ফিল করে, আবার সে কেন্দ্র থেকে বাইরে ছুটে চলে যেতে চায় তার গতিশীলতার জন্য। তো গতিশীলতার জন্য সে বাইরেও যেতে পারতেছে না, আর কেন্দ্রমুখী আকর্ষণের কারণে সে একেবারে ভিতরে ঢুকে যেতে পারতেছে না। দুটো বল যেখানে সমান হয়ে আছে সেই জায়গাটাতে ইলেকট্রন সমূহ স্থির হয়ে থাকে এবং যে কক্ষপথে থাকে তাকে আমরা স্থির কক্ষপথ বলে থাকি। তো সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়ে আসবো তখন কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সেই সময়টা চলে আসছে। তো চলো আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল সম্বন্ধে আজকে একটু বিস্তারিত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল রিলেটেড এই ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে যতদিন তোমরা এই ট্র্যাকে থাকবে বা সায়েন্সের ট্র্যাকে থাকবে, যতদিন তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে বা এই টাইপের নিউটনিয়ান মেকানিক্স নিয়ে যদি লেখাপড়া করো পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা আজকের এই ক্লাসটা সব থেকে বেশি কাজে লাগবে। এবং আমি মনে করি যে যদি তোমাদের মুখস্থ বিদ্যাটাকে এড়িয়ে যদি তোমাদের বোঝার জ্ঞানটাকে তোমরা বাড়াতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসটা পুরোপুরি মনোযোগ সহকারে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করো।
তো তোমাদেরকে শুভকামনা জানাই যে নিউটনের বলবিদ্যা অধ্যায় হলো তোমাদের চিন্তা ভাবনা একটা ভালো একটা খোরাক যোগাবে। যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা বলবিদ্যা নিয়ে লেখাপড়া করতে চাও বা করতে পারো বা ভবিষ্যতে এরকম করার সুযোগ আছে, তাদের জন্য এই চ্যাপ্টারটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী এই বলে যাওয়ার আগে আমরা আজ পর্যন্ত বল সম্বন্ধে কতটুকু জেনেছি সেটা দিয়েই না হয় আমরা শুরু করি। চলো, মনে করো যে একটা রাস্তার উপরে একটা বস্তু আছে, যে বস্তুটার উপরে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে সে বস্তুটা স্থির অবস্থা থেকে একটু গতিশীল হয়ে সে কিছু দূর গিয়ে থেমে যাবে যতক্ষণ না পর্যন্ত এই বলের ক্রিয়াটা শেষ না হচ্ছে। তো যখন বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন তার একটা ত্বরণ থাকে এবং এই বলের পরিমাণটা ডিপেন্ড করবে হলো এই বস্তুটার ভর কত তার উপর। তো সেই সুবাদে আমরা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম, F = m, অর্থাৎ কোন একটা বস্তুকে যদি একটা রেখা বরাবর বা একটা নির্দিষ্ট দিকে যদি তুমি তাকে গতিশীল করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি তাকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারো। এক্ষেত্রে m এবং a এই দুটোর মাঝামাঝিতে আরো কতগুলো বিষয় জড়িত থাকে। কি কি বিষয় জড়িত থাকে? সেটা হলো যে বেগ জড়িত থাকে, সময় জড়িত থাকে, আরেকটা জিনিস জড়িত থাকে সেটা হলো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা। অর্থাৎ এই তিনটা বিষয় এর মধ্যে উপস্থিত যদিও থাকে, কিন্তু বলের সাথে সরাসরি সম্পর্ক হলো ভর এবং ত্বরণ। ত্বরণের সাথে সম্পর্ক হলো বেগ, সময়, দূরত্ব সবগুলো। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে মূল সূত্র এটা হলো এর মধ্যে বেগ, সময় এবং দূরত্ব তিনটি কিন্তু অবস্থান করছে। তো আমরা এই ঘটনাটাকে এই সাইড থেকে দেখার চেষ্টা করছি। যদি আমরা উপর থেকে কোনো কিছু ঘটা দেখার চেষ্টা করি, যেমন যদি আমরা পাখির চোখে বা বার্ড সাইতে যদি আমরা এটা দেখার চেষ্টা করি যে একটা বস্তুকে আমরা উপর থেকে দেখলে সেক্ষেত্রে বল প্রয়োগের ফলে বস্তুটার ক্ষেত্রে এই সরণটা কিরকম হয়। সাইড থেকে দেখলে যদি এভাবে সরণ ঘটে, তাহলে উপর থেকে যদি এরকম হয় যে আমি উপর থেকে দেখতে পাচ্ছি এরকম, তো আমি যদি এই বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা এই বরাবর গতিশীল হয়। এটা যদি হয় একটা রাস্তা, আমি যদি এটাকে একটা রাস্তা ধরি, রাস্তা, তাহলে এই বস্তুটার উপরে যদি আমি এই বরাবর বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কিন্তু এই বরাবর একটা ত্বরণ কাজ করবে আর এই বস্তুটার ভর হবে m। সাইড থেকে দেখলে এরকম, আর এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে বিষয়টা হবে এরকম। তো তোমাদেরকে দুইটা দেখানোর উদ্দেশ্য হলো আজকে আমরা এই বরাবর অর্থাৎ টপ ভিউ থেকে বস্তুগুলোর উপর বল প্রয়োগের ক্ষেত্রটা আমরা বোঝানোর চেষ্টা করব। এটা আমাদের জন্য সহজ হবে। তো লক্ষ্য করো, এরকম একটা রাস্তা দিয়ে যখন কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে সে বস্তুটা কি হলো, একটা নির্দিষ্ট দিকে গতিশীল হলো না? ধরো এই দিকে সে গতিশীল হলো, তার এই দিকে একটা বেগ আছে না? হ্যাঁ। তো এই দিকে যখন সে গতিশীল হলো তার কিন্তু একটা বেগ আছে। যতক্ষণ না পর্যন্ত এই বলের দিক আর তার সরণের দিক বা বেগের দিক একই রকমই থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পুরো বলটাই কাজ করবে কি এই বরাবর, অর্থাৎ একটা সরলরেখা বরাবর। যদি কোনো কারণে আমার এই রাস্তাটা ঘুরে যেতে থাকে, যদি কোনো কারণে আমার এই রাস্তাটা ঘুরে যায়, তাহলে সেক্ষেত্রে দেখো বল প্রয়োগ করলাম আমি এদিকে, বস্তুটার বেগটাও থাকে এদিকে। যখন বস্তুটা এই অবস্থানে আসে, যদি বস্তুটা এখান থেকে সরে এখানে আসে, তাহলে এর উপরে যে বলটা প্রয়োগ হবে সেটা এদিকে, তাহলে তার বেগটা থাকবে ওইদিকে, কিন্তু বস্তুটার কিন্তু সরণটা এইদিকে ঘটতেছে। অর্থাৎ যখনই সে একটা বাঁক নিল তখনই কিন্তু সে কি হলো, তার বেগটা যদিও এই বরাবর কাজ করতেছে কিন্তু সে মুভ করতেছে হলো এইদিকে। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন সোজা সরল পথে ছিলাম তখন যে বল প্রয়োগের ফলে তার বেগটা যেটা পেয়েছি, বল প্রয়োগের ফলে যখন সে একটু বাঁক নিল বা কোন একটা বাঁকা পথে বা বক্র পথে যখন সে টার্ন নিল, তখন আমার এই বলের সম্পূর্ণ অংশ কিন্তু আর একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ থাকবে। তখন আমার এই বলের একটা অংশ এই দিকে কাজ করবে আর আরেকটা অংশ কাজ করবে হলো এই দিকে। অর্থাৎ এই বরাবর, অর্থাৎ সরলরেখিক পথে যে বরাবর আমি বলটা প্রয়োগ করেছি, এই বরাবর যে বেগটা থাকবে সেটাকে বলা হবে সরলরৈখিক বেগ। আর এই বলের একটা অংশ কৌণিক আকারে কৌণিক বেগ তৈরি করবে। তাহলে আমি যে বলটা তৈরি করতেছি সেই বলটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো কৌণিক বেগে আর একটা হলো সরলরৈখিক বেগে।
তো যখনই কৌণিক বেগে কোনো কিছু টার্ন নেয় তাহলে সেক্ষেত্রে একটু মনে করে দেখো, আমার আগের ভিডিওতে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা কৌণিক বেগের সাথে সম্পর্কিত বিষয়গুলো একটু দেখে আসো, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যখনই এই বলটা আমি প্রয়োগ করতেছি একটা সরলরেখা বরাবর না থেকে বস্তুটা যখন কোথাও টার্ন নিচ্ছে, অর্থাৎ বেগটা পুরোপুরিভাবে আর রৈখিকভাবে থাকছে না, তখন এই রৈখিক বেগ আর কৌণিক বেগ এই দুটো বেগই কিন্তু আসতেছে কোথা থেকে? আমার প্রযুক্ত বল থেকে। তো যদি আমার প্রযুক্ত বল থেকে এই বেগটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে আমি বলতে পারি আমার বলের একটা অংশ এই যেখানে ভাগ হয়ে গেছে সেই বিন্দুতে একটা অংশ থাকবে হলো এই বরাবর, আর আরেকটা অংশ থাকবে হলো এই বরাবর। অর্থাৎ আমার এই বল প্রয়োগটা দুটো ভাগে তখন ভাগ হয়ে যাবে। যে বিন্দুতে এসে সরলরৈখিক বেগ এবং কৌণিক বেগ ভাগ হয়ে যাবে, সেই বিন্দুতে এসে আমার বলের একটা অংশ ভাগ হয়ে যাবে এদিকে, আর আরেকটা অংশ ভাগ হয়ে যাবে এইদিকে। তো যখনই কোনো একটা বস্তু টার্ন নেয়, তাহলে টার্ন যেদিকে নিক না কেন, এটা যেহেতু ভিতরের দিকে, আর এটা যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করি, তাহলে এই বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ থাকবে না? তাহলে এই বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ থাকবে, তাহলে এখান দিয়ে যে অংশটা ভাগ হয়ে বলের যে অংশটা আসবে সেটা হবে এই ব্যাসার্ধ বরাবর কাজ করবে, আরেকটা কাজ করবে এই ব্যাসার্ধ থেকে বাইরের দিকে। তাহলে যে অংশটা ভিতরের দিকে কাজ করবে সেটাকে বলা হবে কেন্দ্রমুখী বল, আর যেটা বাইরের দিকে কাজ করবে সেটাকে বলা হবে কেন্দ্র বিমুখী বল। তো আমরা এই অংশটাকে বলতেছি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুটো যদি সমান না হয়, তাহলে দেখা যাবে যে যদি এই দুটো যদি মানে এমন ভাবে আসে যে পরিমাণ বলটা আমি দিলে কেন্দ্র বিমুখী বলের মানটা বেশি থাকছে, তখন বস্তুটা কিন্তু এই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যদি কেন্দ্রমুখী বলটা বেশি কাজ করে, তাহলে বস্তুটা এই দিকে টানার চেষ্টা করবে। অর্থাৎ এই দুটোকে মিনিমাইজ করে এই বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। অর্থাৎ এই বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় যত বিন্দু তুমি পাবে, প্রত্যেকটা বিন্দুতে তার একটা বেগ থাকবে সরলরৈখিক বেগ, আর আরেকটা বেগ থাকবে যেটা এই বৃত্তাকার পথে, সেটা হবে কৌণিক। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তুমি একটা করে সরলরৈখিক বেগ পাবে, একটা করে কৌণিক বেগ পাবে। তো চলো আমরা এই বিষয়টাকে একটু দেখার চেষ্টা করি। তাহলে আমি বুঝতে পারতেছি যে যে কোনো বিন্দুতে কোনো একটা বস্তু যখন ঘুরবে, তখন একটা নির্দিষ্ট বিন্দুতে সরলরৈখিক বরাবর একটা বেগ থাকবে যেটা এটার উপর স্পর্শ বরাবর থাকবে, আর আরেকটা বেগ থাকবে এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তো এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে বেগটা সেটাকে আমরা বলবো কৌণিক বেগ, আর এটার সাথে স্পর্শ বরাবর যে বেগটা থাকে সেটা হবে সরলরৈখিক বেগ। তো এই সরলরৈখিক বেগ আর এই কৌণিক বেগ এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। তো আমরা লক্ষ্য করো যে কোন একটা বস্তু যদি এরকম একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে তার একটা সরণ হয় না? আমরা বলেছি যে যখন কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তার সরণটা হয় কিন্তু কৌণিক সরণ, আর যখন কোন একটা বস্তু সরলরেখা পথে ঘুরে তখন তার সরণটা হয় রৈখিক সরণ। তো যদি আমরা রৈখিক বেগ দিয়ে কাজ করব, তখন সেটাকে হিসাব করব রৈখিক সরণের ক্ষেত্রে, আর যখন ওমেগা বের করব বা কৌণিক বেগ বের করব, তখন তার ক্ষেত্রে যে সরণটা ইউজ করব সেটা হলো কৌণিক সরণটা। তো পুরো এই বিন্দু থেকে পুরো এই বৃত্তটা ঘুরে এই বিন্দুতে আসতে তার যদি সময় লাগে t, তাহলে আমি এটাকে বলতে পারি পর্যায়কাল। মনে করে দেখো যে পর্যায়কাল বলতে আমরা কি বলেছিলাম? পর্যায়কাল হলো যে একটা পথে বা একটা বৃত্তাকার পথে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এই পুরো সময়টা বা এই পুরো বৃত্তটা ঘুরে এখানে আসতে যে সময়টা লাগে সেটা হলো t বা পর্যায়কাল। এই পর্যায়কালে একক কি হবে? সেকেন্ড হবে, রাইট? আচ্ছা, পর্যায়কালে একক হবে সেকেন্ড। আমরা এই বিন্দু থেকে ঘুরে এই বিন্দুতে যদি আসি, তাহলে আমার মোট সরণ কত হবে? কৌণিক সরণ হবে 360 ডিগ্রি, বা যেটাকে আমরা বলি 2 পাই কৌণিক সরণ। তাহলে আমরা বলতে পারি কৌণিক বেগ
ওমেগা ইজ ইকুয়াল টু হলো সরণ বাই সময়, সরণ হলো এখানে 2 পাই আর সময় হলো এখানে t। তাহলে আমি বলতে পারি যে এই বৃত্তাকার পথে যে অংশটা আমি পাবো, এই বৃত্তাকার পথে যে কৌণিক বেগটা আমি পাবো, এই কৌণিক বেগটা হবে টুয়াইস পাই বাই t। তো লক্ষ্য করো, এই বস্তুটা যদি বৃত্তাকার পথে না ঘুরে এই জাস্ট এই অংশটা যদি সরলরেখা পথে থাকতো, তাহলে এই ওমেগাটা কি থাকতো তখন? অবশ্যই না, তখন এটা কিন্তু ভি তে কনভার্ট হয়ে পুরোটা ভি হয়ে যেত। তাহলে এই অংশটা যদি পুরোটা ভি হয়ে যেত, তাহলে আমরা দেখো এই বৃত্তাকার পথের পরিধিটা, এই বৃত্তাকার পথের পরিধিটা কত? আমরা জানি কোন একটা বৃত্তাকার পথের পরিধি হলো, যদি এটা ব্যাসার্ধ হয় আর, তাহলে আমরা বলতে পারি পরিধি হলো 2 পাই r, যেটাকে আমরা যদি কোন একটা বিন্দুতে কেটে দিয়ে আমি যদি টেনে লম্বা করে দিই, ধরো এরকম একটা রেখার মতো চিন্তা করি, তাহলে এই পুরো বৃত্তাকার যে পথটা ছিল, এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য তখন হয়ে যাবে কি 2 পাই r। অর্থাৎ এই পুরো বৃত্তটার পরিধিটাই হয়ে যাবে কি, এটা যখন আমি টেনে লম্বা করে দেব, অথবা ধরো তোমার গাড়ির একটা চাকা যদি আমি কেটে তাকে যদি রাস্তার উপর বিছিয়ে দেই, যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেই দৈর্ঘ্যটা কি ওই বৃত্তের ওই চাকার পরিধির সমান। তাহলে ওইটা তো তখন একটা রৈখিক হিসেবে চিন্তা করা যায় না, রাইট? তাহলে আমরা যদি বলি যে পরিধি পথে তার এই 2 পাই r দূরত্ব অতিক্রম করতেছে, যেটা রৈখিক সরণ হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি না যে রৈখিক বেগ v is equal to হলো রৈখিক সরণ টুয়াইস পাই r, আর এই পুরোটা অতিক্রম করতে যে সময়টা লাগছে সেটা তো এখানেও লাগবে একই সময়। তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে আমরা টুয়াইস পাই বাই t পেয়ে গেলাম। তাহলে v এর ক্ষেত্রে দেখো এখানে টুয়াইস পাই বাই t কে আমরা এখানে ওমেগা বলতে পারি, তার সাথে একটা r গুণ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি v is equal to ওমেগা r। অর্থাৎ ওমেগা যদি টুয়াইস পাই বাই t হয়, তাহলে সেই ক্ষেত্রে v হবে গিয়ে ওমেগা ইনটু r। তাহলে আমরা দেখো একটা জিনিস, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। যদিও এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তারপরে এই অংশটা আলোচনাটা খুব জরুরি। তো এই বস্তুটা যখন কৌণিক পথে ঘুরবে, তাহলে কৌণিক পথে ঘুরতে গিয়ে তার একটা ত্বরণ কাজ করবে না? কৌণিক পথে ঘুরতে গিয়ে তার ত্বরণটা কাজ করবে কোথায়? যে বরাবর বল কাজ করতেছে সেই বরাবর তার একটা ত্বরণও কাজ করবে। তো লক্ষ্য করো, এই বরাবর যে বিন্দুতে যে বলের যে অংশটা আমার কেন্দ্র দিকে কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি না কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করতেছে না? লাস্টের ক্লাসে দেখবে যে আমরা ত্বরণের ক্ষেত্রে হিসাব করেছিলাম a is equal to v square by r। তাহলে এই কেন্দ্রমুখী বল কি হবে? fc is equal to কেন্দ্রমুখী বল, fc is equal to কি হবে? m into a, মানে হলো যে m v square by r। তাহলে এখান থেকে আমি বলের মানটা পেয়ে যাচ্ছি m v square by r করে। v মানে হলো r ওমেগা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি m ওমেগা r। অর্থাৎ কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো। m a ইউজ করে কাজ করতে পারবো, m v square by r অথবা m ওমেগা r, সরি m ওমেগা স্কয়ার r। তো এটা দিয়ে আমরা কাজ করতে পারবো কেন্দ্রমুখী বলের মান। তো এটা হলো কেন্দ্রমুখী বলের মানটা। তাহলে যে পরিমাণ বল এই কেন্দ্রের দিকে কাজ করতেছে, সে পরিমাণ বলটা যদি বাইরের দিকে কাজ না করে, তাহলে ঘটনা ঘটবে যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল এই দুটো যদি সমান না হয়, তাহলে ঘটনাটা যেটা ঘটবে সেটা হলো যে বস্তুটা আর এই বৃত্তাকার পথে স্থির থাকতে পারবে না। বস্তুটা এই বৃত্তাকার পথে স্থির থাকতে চাইলে তাকে অবশ্যই এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের মানটা সমান হতে হবে। এখন এই বস্তুটা যদি এখানে না থেকে যদি এখানে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বলটা হতো এইদিকে ব্যাসার্ধ বরাবর, আর কেন্দ্র বিমুখী বলটা কাজ করতো এইদিকে। যদি বস্তুটা এখানে থাকতো, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল হতো এখানে, কেন্দ্র বিমুখী বল হতো এখানে। অর্থাৎ কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুটো বলে কি হবে? বিপরীতমুখী হবে। তো যেটাই হোক, আমরা চলো একটু দেখি নেক্সট আমরা এইগুলো ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি কি কি ব্যবহার করি। লক্ষ্য করো, এখানে মনে করো যে তুমি এই দড়িটা ধরে ঝুলে আসো। তো
তো দড়িটা ধরে ঝুলে থাকা অবস্থায় তোমার ফিলিংসটা কি? তোমার এখানে দুটো ফিলিংস কাজ করতেছে। একটা হলো তোমার ওজন নিচের দিকে কাজ করতেছে, এটাকে আমি বলতে পারি তোমার ওজন, যা ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা বলে না কেন তোমার ওজনটা কাজ করতেছে এদিকে। আর তুমি যে সুতোটা ধরে ঝুলে আছো, এই সুতোটার এখানে কিন্তু একটা টান কাজ করতেছে, টান। তাহলে সুতোর এখানে যে টানটা কাজ করতেছে সেটা কি এক ধরনের বল? এই বলটা কাজ করতেছে সুতোর উপরে। যদি তোমার ওজন W বা গ্র্যাভিটি এটা যদি টান এর সমান না হয়, লক্ষ্য করো এই টান এবং এই তোমার ওজন এই দুটো যদি সমান না হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, তোমার ওজন যদি বেশি হয় তাহলে টানকেও বেশি হতে হবে। অর্থাৎ এই টান এবং এই ওজন যদি সমান না হয়, তাহলে ওজনের কারণে তোমার এই টানটা যদি এই দড়িটা ধরে রাখতে না পারে, অর্থাৎ এই দড়িতে যে পরিমাণ টান সহ্য ক্ষমতা বা যে পরিমাণ স্থিতিস্থাপকতার বল বা স্থিতিস্থাপক বল বা পীড়ন যে পরিমাণ এই সহ্য ক্ষমতা আছে, এই সহ্য ক্ষমতার মধ্যে যদি তোমার ওজনের সমান না হয় বা তার থেকে বেশি আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দড়িটা কি হবে? ছিঁড়ে যাবে। আর দড়ির ক্ষেত্রে যদি স্থিতিস্থাপকতা অনেক বেশি থাকে তাহলে তোমার ওজনের তুলনায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ও তোমাকে ঝুলিয়ে রাখতে পারবে। তাহলে তোমার মধ্যে যেটা কাজ করতেছে সেটা হলো যে আমি দড়িতে একটা টান অনুভব করবে, আর তোমার ওজনটা কাজ করবে কোথায়? নিচের দিকে। আচ্ছা, এই ঘটনাটার দিকে তাকাই, আর এরপর আরেকটা ঘটনার দিকে তাকাই। ধরো তুমি এখন সুস্থ স্বাভাবিক মানুষ, রাস্তার উপর দাঁড়ায় আছো। তো তুমি যখন রাস্তার উপর দাঁড়ায় আছো, তখন তোমার এই ওজনটা কোন দিকে কাজ করতেছে? তোমার ওজনটা কাজ করতেছে কোথায়? এই নিচের দিকে। এটাকে আমরা বলতে পারি গ্র্যাভিটি বা ওজন। আর তোমার উপরে রাস্তা যে প্রতিক্রিয়া বল দেখাচ্ছে, এটাকে আমি বলতে পারি না যে প্রতিক্রিয়া বা ধাক্কা, যেটাকে আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল F। অর্থাৎ তোমার ওজন যা, তোমার গ্র্যাভিটি তোমার অনুযায়ী তোমার যে ওজন হবে, রাস্তা তোমাকে ঠিক সমান প্রতিক্রিয়া বল দেবে। যদি এমন হয়তো তোমার ওজন যদি বেশি হয়, তাহলে রাস্তা যদি প্রতিক্রিয়া বল দিতে না পারে, তাহলে রাস্তাটা কি হবে? দেবে যাবে। তো আমরা এই দুটো ক্ষেত্রেই যেটা ধরে নিব যে এই বস্তুটাকে যে দড়ি দিয়ে মানে ঝুলে রাখা হয়েছে বা তোমাকে যে দড়িতে ঝুলে রাখা হয়েছে, সে টান সহ্য করার ক্ষমতা আছে এবং এই রাস্তার প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা আছে। দুটো ক্ষেত্রে দেখো, টান এবং প্রতিক্রিয়া যেটাই বলো না কেন, তাদের বিপরীতমুখী কিন্তু এই গ্র্যাভিটি কাজ করে। অর্থাৎ টান এবং প্রতিক্রিয়া তুমি যে ধরনের বলের কথাই বলো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটি কাজ করতেছে কি কোন দিকে? এদের বিপরীত দিকে। তো যদি তোমার এটা বুঝে থাকো, তাহলে চলো আমরা একটু দেখি। তোমাকে যদি এবার দুলতে দেওয়া হয় বা তোমাকে যদি এটা সাপেক্ষে এভাবে ঘুরতে দেওয়া হয়, তাহলে তুমি মনে করো যে এটা সাপেক্ষে যদি এভাবে ঘুরতে থাকো, তুমি যদি এই দড়িটা সাপেক্ষে যদি এভাবে ঘুরতে থাকো, তাহলে তুমি কখনো কখনো দড়ি নিয়ে এখানে আসবে, আবার তুমি কখনো কখনো দড়ি নিয়ে এরকম একটা জায়গায় আসবে। তাই না? কারণ তুমি কি করতেছো? এখানে ঘুরতেছো এটা সাপেক্ষে। তো যখন তুমি এভাবে ঘুরতেছো, তখন কি হচ্ছে? তখন একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন এই অবস্থায় আছো, তখন এই অবস্থায় তুমি দড়ির উপর একটা টান প্রয়োগ করতেছো। যেভাবে স্বাভাবিক অবস্থা থাকলে তো তুমি টান প্রয়োগ করতে না? অবশ্যই। তো স্বাভাবিক অবস্থা থাকলে তুমি যে টানটা প্রয়োগ করতে বা বলটা প্রয়োগ করতে দড়ির উপরে, তুমি যখন এভাবে ঘুরতেছো, তখনও কিন্তু তোমার একটা বল কাজ করবে এই বরাবর। তাহলে এখানে যখন আসবে, তখনও তো একটা বল কাজ করবে এই দড়ি বরাবর, তাই না? তো আমরা একটু আগে টান বা ধাক্কা যেটাই বলি না কেন, তার বিপরীত দিকে কি কাজ করে? গ্র্যাভিটি কাজ করে। তখন ওই অনুযায়ী আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে যখন তুমি এই অবস্থানে আসো, তখন এই বরাবর তোমার টানটা কাজ করতেছে দড়ির দিকে। তাহলে তোমার গ্র্যাভিটিটা কাজ করবে কোন দিকে?
এদিকে তোমার গ্র্যাভিটিটা কাজ করবে, অর্থাৎ তোমার টোটাল ওজনের দিক হবে কোন দিকে, এদিকে। এটার ক্ষেত্রেও তাই, তোমার এখানে টান কাজ করতেছে টানের বিপরীত দিকে, অর্থাৎ তোমার গ্র্যাভিটি দিক হয়ে যাবে এদিকে, অর্থাৎ তোমার ওজনটা তখন এখন এইদিকে কাজ করবে। তুমি যে অবস্থানে থাকো না কেন, তোমার টান যেহেতু এই দড়ি বরাবর কাজ করতেছে এবং তোমার গ্র্যাভিটি বা তোমার ওজনের দিক হয়ে যাচ্ছে এই টানের ঠিক বিপরীতমুখী, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি, চলো আমরা একটু দেখতে চাই যে ঘটনাটা কি ঘটতেছে। তো মনে করি যে আমার এই বিন্দুর সাপেক্ষে আমি যখন হাত দিয়ে ধরে আসছি, তো এই বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা কি একটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলা যায়। তো ধরো এখান থেকে আমার এটা দূরত্ব যে ব্যাসার্ধ সেটা হলো আমার আর ধরে নেই, সাপোজ এই আর ইজ ইকুয়াল টু হলো 2 মিটার ধরে নিই। আর আমি পুরো অংশটা যখন একবার ঘুরে আসতেছি, তোমার নাগরদোলা দেখেছো? আচ্ছা, নাগরদোলা দেখেছো, অথবা দেখেছো যে শিশু পার্কে গিয়ে বাচ্চারা যেভাবে তোমার ঘুরতে থাকে, একটা চেয়ারে বসে তারপর সুইচ অন করে, তারপর সেটা কি হয়, ঘুরতে থাকে, ঘুরতে 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 প্রথমে যখন এখানে থাকে, তারপরে সে ঘুরতে ঘুরতে কি আস্তে আস্তে উপরে উঠে যেতে বা দূরত্ব বাড়তে থাকে, ছোড়া যেতে থাকে। তোমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরো আমি 2 মিটার ধরলাম, আর একবার পুরোটা ঘুরে আসতে সময় লাগে হলো পর্যায়কাল, ধরো আমি টি এর মানটা ধরলাম হলো 2 সেকেন্ড, আর তোমার এই ব্যাসার্ধটা হলো 2 মিটার। তো আমরা টি যদি 2 সেকেন্ড আর যদি 2 মিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওমেগা পাই না, তাহলে আমরা কৌণিক বেগ কত পাই? কৌণিক বেগ পাই হলো টুয়াইস পাই বাই টি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 পাই বাই টি হলো গিয়ে 2 সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 3.1416 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা v কত পাই? v আমরা পাই হলো ওমেগা ইন্টু আর, ওমেগা হলো 3.1416 আর আর এর মান হলো 2, তাহলে আমি এখান থেকে অ্যারাউন্ড 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি যে রৈখিক বেগটা পেলাম সেটা হলো 6 মিটার পার সেকেন্ড অ্যারাউন্ড। আচ্ছা, তো এখান থেকে আমি যে ত্বরণটা পাবো সেই ত্বরণটা কত বলতো? সেই ত্বরণটা হলো v স্কয়ার বাই r, যেটাকে আমরা বলতে পারি v স্কয়ার বাই r মানে কি ওমেগা স্কয়ার r, আর থেকে আমরা এখান থেকে পাই ওমেগা হলো আমরা পেলাম হলো 3.14, এটা স্কয়ার ইনটু r এর মান হলো 2, তাহলে সেখান থেকে আমি a এর মানটা কত পাচ্ছি? এর মানটা পাচ্ছি হলো যে এখানে ধরো অ্যারাউন্ড 20, অর্থাৎ অ্যারাউন্ড 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ লক্ষ্য করো, আমি যখন এই 2 মিটার ব্যাসার্ধের কোন একটা দৈর্ঘ্যের সাথে যখন আমি এভাবে ঘুরতেছি, তখন আমার ত্বরণ কিন্তু 20 মিটার পার সেকেন্ড পেলাম। এটা দিয়ে আসলে কি বোঝায়? আমি নরমালি যখন স্থির অবস্থায় আছি, তখন আমার যে টানটা কাজ করতেছে দড়িতে, সেই টান এবং আমার এই ওজনটা সমান। এখানেও কি আমি যখন ঘুরতেছি তখন আমার এখানে টান এবং এখানে গ্র্যাভিটি এটা সমান হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করো যে আমার গ্র্যাভিটিতে আমরা জানি হলো m ইনটু g, যেখানে g এর মানটা কত? অ্যারাউন্ড 10 ধরা যায়, g এর ভ্যালু হলো অ্যারাউন্ড 10 ধরা যায়, g তো ত্বরণ, তাই না? তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যখন ঘুরতেছি তখন আমার এখানে ত্বরণটা কত আসতেছে? 20 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স যে আমার এখানে যে গ্র্যাভিটি, নরমালি আমি যে গ্র্যাভিটিটা পাইতাম mg, এখানে আমার গ্র্যাভিটিটা হয়ে যাচ্ছে কি, যেখানে g এর ভ্যালু 10 হওয়ার কথা ছিল সেখানে তোমার গ্র্যাভিটিটা হয়ে যাচ্ছিল 20। দ্যাট মিন্স আমার এখানে গ্র্যাভিটিটা বেড়ে গেল। তো এখানে আমি গ্র্যাভিটিতে আমি যেটা পাচ্ছি যে আমার ওয়েট কি হলো, আমার ওয়েটটা বেড়ে গেল। তাহলে ওয়েটটা বেড়ে অ্যাকচুয়ালি কত হলো? m ইনটু a হলো, যেটা আমরা বলতে পারি m ইনটু 20। দ্যাট মিন্স কি, আমার যে ওয়েট যেটা w, এই w এখান থেকে বলতে পারি 2w, অর্থাৎ আমার এখানে নরমালি আমি ঝুলে থাকলে আমার যে ওয়েটটা কাজ করতো, আমি যখন রোটেট করতেছি তখন আমার ওয়েটটা কাজ করতেছে ডাবল,
অর্থাৎ আমি যদি 2 সেকেন্ডের জায়গায় বা 2 মিটারের জায়গায় যদি আমি এগুলো চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার যদি এই জি কাজ করে এখানে, তাহলে সেক্ষেত্রে যে টানটা আমি পাচ্ছি, আমি যখন কোনো একটা রোটেট করতেছি, তাহলে সেক্ষেত্রে আমার এই টানের মানটা বেড়ে যাচ্ছে না? কারণ আমার যেহেতু ওয়েটটা এখানে বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই টানের মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে না? আমি যদি রোটেশনটা বাড়ায় দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার টানের মানটা আরো বেড়ে যাবে না? তো লক্ষ্য করো যে এরকম করে যদি টানের মানটা আস্তে আস্তে বাড়তে থাকে, তার মানে কি আমার গ্র্যাভিটির এই দিকটা কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে এই দিকের তুলনায়। একটা পর্যায়ে দেখা যাবে যে আমি যখন রোটেট করতে করতে আমার যখন স্পিডটা বেড়ে যাবে বা কৌণিক বেগটা যখন বেড়ে যাবে, তখন কি হবে? যদি আমার এই দড়িটা, আমার এই ওজনটা যেহেতু কন্টিনিউয়াসলি বাড়তেছে ঘূর্ণনের সাথে, আমার এই দড়িটা যদি আমার এই ওজনকে ধরে রাখতে না পারে, তাহলে এটা কি হবে? ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে যাওয়ার কারণটা কি? ছিঁড়ে যাওয়ার কারণটা হলো যে আমি যদি স্বাভাবিক অবস্থায় থাকি, তাহলে যে ওজনটা আমার কাজ করতেছে, ঘূর্ণনের কারণে আমার গ্র্যাভিটিটা বেড়ে যাচ্ছে, ফলে এই সুতার উপর আমার টানটা বেশি হচ্ছে। আর সুতার উপর টানটা বেশি হতে হতে যদি আমার গ্র্যাভিটিটা এত বেশি হয় যে বেশি হওয়ার কারণে আমার সুতাটা আমাকে ধরে রাখতে পারে না, ছিঁড়ে গেছে, তখন কি হবে? আমি ছুটে চলে যাব। তো তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তোমরা বুঝতে পারবে। মনে করো এই যে বালতিটা আছে, বালতির মধ্যে কিছু পানি নিয়ে আমি রেখে দিলাম। আমি যদি বালতিটাকে এভাবে ঘুরাই, দেখা যাবে যে আমার হিসাব অনুযায়ী আমি যদি বালতিটাকে জাস্ট এখানে এনে থেমে দেই বা থামিয়ে ফেলি, বালতিটাকে যদি ঘুরিয়ে এখানে আমি থামিয়ে ফেলি, তাহলে বালতিটা কি হবে? বালতির ভিতরে যত পানি ছিল সব পানি কি হয়ে যাবে? আমার উপরে পড়ে যাবে পানিগুলো। থামিয়ে দেই। কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা এই ধরনের এক্সাম্পল অনেক করেছো বা তোমাদের এই ধরনের নলেজ আছে যে যদি আমি বালতিটাকে একটা নির্দিষ্ট গতিতে ঘুরাই, তাহলে কি হবে? এই ভেতরের পানিটা কিন্তু আর নিচের দিকে পড়বে না। তো চলো আমরা একটু কারণটা অনুসন্ধান করি। ধরো বালতিটাকে তুমি ঘুরিয়ে এই অবস্থায় নিয়ে আসছো। তো বালতিটা যখন ঘুরিয়ে এই অবস্থায় আনতেছো, বালতিটা যদি একটা নির্দিষ্ট পথে ঘোরাচ্ছ, অর্থাৎ ধরো এই বালতিটার এখান থেকে এই দূরত্বটা হলো r = 1 মিটার, ঠিক আছে? r = 1 মিটার। তো বালতিটাকে যদি তুমি এই অবস্থায় আসে, তখন কি হবে? বালতিটার ভিতরে যত পানি ছিল সব পানি কিন্তু বের হচ্ছে না। কারণ কি? কারণ বালতিটা যখন এখানে আসতেছে, তখন আমরা জানি যে আমার টান কাজ করতেছে এদিকে, কিন্তু আমার গ্র্যাভিটি কাজ করতেছে এইদিকে, অর্থাৎ আমার ওয়েটটা কাজ করতেছে ওইদিকে। যেহেতু ওয়েটটা ওইদিকে কাজ করতেছে, তাই আমার এখন প্রশ্ন হলো যে বালতিতে পানি থাকা অবস্থায় পানি যখন নিচের দিকে পড়তেছে না, তার মানে বোঝায় যে পানিটার ওয়েট অ্যাকচুয়ালি এখন আর নিচের দিকে না, পানিটার ওয়েট বা গ্র্যাভিটি এখন চলে গেছে কোথায়? ওই দিকে। কারণ যেদিকে টান তার বিপরীত দিকে গ্র্যাভিটিটা কাজ করে। তাহলে এই গ্র্যাভিটিটা কত হলে আমরা জাস্ট অভিকর্ষ ত্বরণটাকে অমিট করতে পারি? অর্থাৎ এখানে যেমন অভিকর্ষ ত্বরণ কত? G10, আমি যদি এই বরাবর অভিকর্ষ ত্বরণ বা এই বরাবর অ্যাক্সেলারেশনকে যদি 10 রাখতে চাই, তাহলে আমাকে কত স্পিডে ঘুরাতে হবে বা একবার ঘুরে আনতে কত সময়ের মধ্যে ঘুরে আনতে হবে? তাই এখানেও যদি আমি 10 মিটার/সেকেন্ড² অ্যাক্সেলারেশন গেইন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ঘূর্ণনটা কতবার দিতে হবে বা কিভাবে ঘুরাইতে হবে, এটা আমি একটু দেখি চেষ্টা করি। চলো। তো এখানে দেখো এই অবস্থাতে আমাকে অবশ্যই কি হবে? এর ভ্যালু 10 হতে হবে। এর ভ্যালু 10 হতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি যে v²/r এটি = 10 হতে হবে। আচ্ছা, v²/r এটি যদি 10 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি ω²r এটা = 10 হতে হবে। আচ্ছা, ω² যদি 10 হতে হয়, তাহলে আমরা এখান থেকে যদি লিখি r এর ভ্যালু হলো 1 মিটার, তাহলে ω² কি হবে? 10 হতে হবে। তাহলে ω কত হবে? √10 √5, দ্যাট মিন্স হলো 4.5
সামথিং রেড পার সেকেন্ড। ওমেগা মানে হলো টুয়াইস পাই বাই টি, এটা টেন্স টু কি হতে হবে 4.5 হতে হবে। তাহলে এখানে টি হতে হবে কত 2 পাই বাই 4.5। ক্যালকুলেট করো, দেখো এখান থেকে তুমি যে টি এর মানটা পাবা, তুমি যদি এই টি এর যে মানটা তুমি এখান থেকে পাবা, এই মানটার জন্যই তুমি, এটা হলো মিনিমাম, অর্থাৎ তুমি যদি পুরোটাকে একটা নির্দিষ্ট সময় ধরে ঘোরাতে পারো, অর্থাৎ সেই সময়টা হলো যে একবার ঘুরে আনতে যদি তুমি এখানে যে টি এর যে মানটা পাবা, এই মানটা তুমি সেই মান, এই মানটা হলো সেই মান যেই মান তোমাকে অর্জন করতে হবে একবার পূর্ণ ঘূর্ণন দিলে। যদি এই মানে বা এই সময় যদি তুমি একবার ঘুরাতে পারো, তাহলে এখানে গ্র্যাভিটিটা জাস্ট উপরের দিকে কাজ করা শুরু করবে। অর্থাৎ এখানে যে টি এর মানটা পেয়েছো তার থেকে যদি কম সময়ের মধ্যে যদি তুমি ঘুরাতে পারো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই এর মানটা বেড়ে যাচ্ছে। চলো আমরা একটু দেখি, তোমরা আমাকে বলবে যে এই টি এর মানটা কত আসে, এটা কমেন্টে লিখে জানাবে যে এই টি এর মানটা কত আসলে এই বস্তুটার গ্র্যাভিটি আর তখন এই দিকে থাকবে না, গ্র্যাভিটি তখন ওই দিকে চলে যাবে। তো এই টি এর মানটাকে তোমরা বের করে একটা কমেন্টে লিখবে। আমরা চলো একটু দেখার চেষ্টা করি যে টি এর মানটা যদি এরকম হয় 0.1 সেকেন্ড, তাহলে এখানে এক্সেলারেশন কত আসে আমরা একটু দেখি। টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করব এক্সেলারেশন। তাহলে টুয়াইস পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু কত আসে টুয়াইস পাই বাই টি 20 পাই রেড পার সেকেন্ড। আচ্ছা, তাহলে a ইজ ইকুয়াল টু কি ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার মানে হলো যে এখানে 400 পাই স্কয়ার। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই এর যে ভ্যালুটা তুমি পেলে 400 পাই স্কয়ার, এটা কত? আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি যদি জাস্ট 0.1 সেকেন্ড সময় নিয়ে যদি এটা ঘুরাই, তাহলে এখানে আমার গ্র্যাভিটি বা গ্র্যাভিটি ভ্যালুটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই এখানকার যে পানিটা আছে, সেই পানিটার ওজন তাহলে কত গুণ বেড়ে যাচ্ছে, ইজিলি আমরা বুঝতে পারি। অর্থাৎ এখানে পানি তুমি যতটুকুই নাও না কেন, স্বাভাবিক অবস্থায় পানির যে ওয়েট কাজ করবে বা গ্র্যাভিটি কাজ করবে, ঘূর্ণন অবস্থায় তার ওয়েটটা কিন্তু বেড়ে যাবে যদি আমি সময়ের ক্ষেত্রে বা ঘূর্ণনের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখলাম। তাহলে আমি যদি একটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে যদি আমি বারবার ঘুরাতে থাকি, তাহলে যে বস্তুটার ওয়েট কম, যে বস্তুটার ওয়েট কম সেই বস্তুটার ওয়েট কিন্তু বেড়ে যায়, ওই বস্তুটার গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন গ্র্যাভিটি কিন্তু আর নিচের দিকে কাজ করে না, গ্র্যাভিটি কিন্তু তখন যে কোনো দিকে কাজ করতে পারে। তাহলে আমার মনে হয় যে তোমরা এই বিষয়গুলো থেকে তোমাদের মধ্যে একটা সেন্স ডেভেলপ করে ফেলছো অলরেডি, যে যদি স্বাভাবিকভাবে আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটিকে সবসময় চিন্তা করি নিচের দিকে, কিন্তু যখন কোনো একটা বস্তুকে যখন আমরা ঘুরাই, তখন সেই বস্তুটার ক্ষেত্রে গ্র্যাভিটি কিন্তু তখন আর নিচের দিকে থাকে না। আমরা যখন একটা নির্দিষ্ট গতিতে বা একটা নির্দিষ্ট পর্যায়কালে নিয়ে যখন ঘোরাবো, তখন কিন্তু তার গ্র্যাভিটিটা কিন্তু থাকে, তখন গ্র্যাভিটি কিন্তু অনেক বেড়ে যেতে পারে। তার মানে বোঝায় যে স্বাভাবিক একটা ক্ষুদ্র হালকা কণাগুলোকে যদি আমি খুব স্পিডে ঘোরাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়েটটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো তার কয়েকটা নমুনা আজকে চলো আমি একটু দেখি। তোমরা কি লক্ষ্য করেছো যে অনেক সময় আমরা যখন ব্লাড দেই, তখন আমাদের ব্লাডগুলোকে একটা টেস্ট টিউবে নেওয়া হয়, পরে সেই টেস্ট টিউবটাকে একটা রোটেটরের মধ্যে বসানো হয়, বসানোর পরে সেই রোটেটরটাকে ঘোরানো হয়। একটা নির্দিষ্ট স্পিডে যখন ঘোরানো হয়, তখন কিছু সময় পরে দেখা যায় যে ওই রক্তের মধ্যে যে কণিকাগুলো ছিল, যে লসিকাগুলো ছিল, এগুলো কিন্তু সব আলাদা হয়ে যায়। তো আশা করি তোমরা ভিডিওটা দেখছো। তো চলো আমরা ভিডিওটা একটু এখানে একটু দেখার চেষ্টা করি যে
রক্তটাকে যখন স্যাম্পল হিসেবে নেওয়া হয় তখন রক্তটা এভাবে থাকে টেস্ট টিউবের মধ্যে। আমি যখন একটা রোটেটরের মধ্যে নেই তখন টেস্ট টিউবটাকে এভাবে বাঁকা করে রাখা হয়, বা যেভাবে রাখা হয় সোজা বা বাঁকা যেভাবে হোক না কেন রাখা হয়। তো রোটেটর সাধারণত হয় এরকম যে সে প্রতি মিনিটে 3600 বার ঘুরবে। মানে এরকম একটা রোটেটর নিয়ে আমরা যদি কল্পনা করি তাহলে রোটেটরের মাঝ বরাবর একটা অক্ষ চিন্তা করা যায়। এই অক্ষের সাপেক্ষে সে কি করতেছে, টেস্ট টিউবগুলো ঘুরতেছে। অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে টেস্ট টিউবটা কি হবে, ঘুরতে থাকে। তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি টেস্ট টিউবটা ঘুরতে থাকে তাহলে সে 3600 বার ঘুরবে প্রতি মিনিটে। এরকম করে আমি তাকে কিছু সময় ঘোরাবো। যখন রোটেটর বন্ধ করে দিই তখন সেখান থেকে বের করে আনলাম, তখন দেখো তোমার হয়তো দেখবে যে সেখানে রক্তটা 3টা লেয়ারে ভাগ হয়ে গেছে। এখানে উপরে একটা হলুদ অংশ থাকে, মাঝখানে একটা সাদা অংশ থাকে, তারপর নিচে একটা কালো অংশ থাকে। এই অংশগুলো ভাগ হয়ে গেল কেন? এখানে তারা কিভাবে ছিল, রোটেটরই বা কি কাজ করে? তো তোমাদেরকে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হলো যে স্বাভাবিক অবস্থায় যখন কোনো একটা বস্তু থাকবে তখন তার প্রত্যেকের ওজন জাস্ট আমাদের গ্র্যাভিটিতে যেটা আমরা জি এর মান 9.8 অথবা 10 ধরে কাজ করে সেটা। কিন্তু যখনই তাকে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরানো হয় তখন কিন্তু তার ওয়েট আর 9.8 থাকে না, বা গ্র্যাভিটিটা তখন কিন্তু 9.8 থাকে না। তখন একটা নির্দিষ্ট সময় রোটেশনের জন্য তার এই গ্র্যাভিটির ভ্যালুটা অনেক বেড়ে যায়। তো অনেক বেড়ে যখন যায় তখন এই কণাগুলোর মধ্যে বা এই রক্তের মধ্যে যে কণাগুলো থাকে এই কণাগুলোতে একটা ভর আছে, তাই না? তখন এই কণাগুলোর মধ্যে সবাই যখন এখানে মিশ্রিত অবস্থা থাকে তখন এরা কিন্তু বোঝা যাচ্ছে না যে কে ভারী বা কে হালকা। কিন্তু যখনই তাদেরকে রোটেট করানো হয় তখন রোটেট করালে এখানে প্রত্যেকটা কণা ওয়েট তখন অনেক গুণ বেড়ে যায়, কয়েক শত গুণ ওয়েট বেড়ে যেতে পারে। তো ওয়েটগুলো যখন কয়েক শত গুণ যখন বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে এখানে যে কণাগুলো থাকে সেই কণাগুলো কি হয়, সে এই দেয়ালের মধ্যে অর্থাৎ এই যে টেস্ট টিউবটা আছে সেই টেস্ট টিউবের দেয়ালের গায়ে গিয়ে কি করতে থাকে, ভিতর থেকে তারা বাইরে বের হয়ে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করতে থাকে। তখন স্বাভাবিক অবস্থায় যখন ব্লাড টেপারে থাকে তখন এই ভিতরের কণাগুলো কি হয়, বাইরের দিকে যেতে থাকে। নরমালি একটা টেস্ট টিউবের যে গ্লাসটা, এই গ্লাসটার ভিতরে যে পরিমাণ ব্লাড আছে এই ব্লাডটা যখন রোটেশনে থাকে তখন ব্লাডগুলো এই গ্লাসের উপরে এত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে যে যদি আমি এই গ্লাসটাকে শক্তিশালী না করি তাহলে এরা কিন্তু গ্লাস ভেঙে বের হয়ে যেত, অর্থাৎ তাদের ওয়েট অনেক বেড়ে যেত। তো আমাকে এই গ্লাসটাকেও সেরকম সহ্য ক্ষমতা সম্পন্ন হতে হবে। তো এরকম করে যখন ওয়েটগুলো যখন সব এক সাইডে চলে আসে বা এক সাইডে ভিতর থেকে যতগুলো কণাগুলো আছে সবাই যখন এক সাইডে এসে জমা হতে থাকে, আমি যখন আস্তে আস্তে যখন রোটেশনটা বন্ধ করে দিই তখন কি হয়, একটা সাইডে যাদের ওয়েটটা বেশি থাকে তারা এই বাইট সাইডে চলে আসে, যাদের ওয়েটটা একটু কম থাকে তারা মাঝামাঝিতে একটা অবস্থা থাকে, যাদের ওয়েটটা একেবারে কম থাকে তারা হলো এরকম একটা জায়গায় অবস্থান করে। যখন আমি এদেরকে রোটেশনটা থামিয়ে দিই তখন যখন স্বাভাবিক অবস্থায় আনার পর দেখা যায় যে ভারী বস্তুগুলো নিচে জমা হয়ে গেছে, তার থেকে হালকা ঘনত্বের বস্তুগুলো মাঝামাঝিতে, আর বেশি হালকা বস্তুটা কি হয়, উপরে জমা হয়। তো 3600 আরপিএম মানে কি বোঝায়, যে একবার ঘুরতে, তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি কত আসতেছে, ফ্রিকোয়েন্সি আসতেছে হলো তোমার 60 হার্টজ বা 60 পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে হলো তোমার 60 বার করে সে ঘুরতেছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু হলো 1/f, মানে হলো যে 1/60 সেকেন্ড। অর্থাৎ এই রোটেশনটা যখন 3600 রোটেশন পার মিনিট করতেছি, অ্যাকচুয়ালি এটা 1 সেকেন্ডে সে মানে একবার ঘুরতে তার কত সময় লাগতেছে, একবার ঘুরতে তার 1/60 সেকেন্ড সময় লাগতেছে, সেটা খুবই কম সময়। তাহলে টি ইকুয়াল টু এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বের করতে চাই যে ওমেগা ইজ ইকুয়াল টু কত আসে, টুয়াইস পাই বাই টি। তাহলে সেক্ষেত্রে কত আসে, টুয়াইস পাই বাই টি করলে এখানে 120 পাই আসতেছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা যদি এখান থেকে পেয়ে যায় তাহলে এর মানটা কত আসে, এর মানটা আসে হলো ওমেগা স্কয়ার আর। ধরো এই অক্ষ থেকে আমাদের ব্লাড সেলের যে ভরকেন্দ্র, এই ব্লাড সেলের ভরকেন্দ্র দূরত্ব খুব ছোট থাকে, আমি ধরো 20 সেন্টিমিটার দেই, 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমার ওই ওমেগা হলো গিয়ে 120 পাই স্কয়ার ইনটু 0.2
2। তাহলে এখান থেকে তোমরা এর মানটা বের করে আমাকে কমেন্টে লিখবে। এর আগে একটা টি এর মান ছিল, ওই টি এর মানটা তোমরা বের করে কমেন্টে দিবে, আর এখান থেকে এই এ এর মানটা বের করে কমেন্টে দিবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমার টি এর যে মানটা দিয়েছো সেটা কোনটা, আর এর যে মানটা দিয়েছো সেটা কোনটার ক্ষেত্রে। তো আমার মনে হয় তোমাদের কাছে ধারণাটা একটু ক্লিয়ার হয়ে গেছে যে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল নিয়ে যে আলোচনাটা আজকে আমরা করলাম, তো এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিক্যালি আমরা এটাকে ইউজ করে থাকি। তো এই ইউজ নিয়ে আমরা আজকে ক্লাসটা রাখতে চাই। তো পরবর্তীতে এটার উপর ভিত্তি করে আমাদের বিগত বছরের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আমরা নেক্সট একটা ক্লাস করব। যা দেখানো হলো, আশা করি তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলো তুমি আমাকে করবে, কমেন্টে জানাবে, বা নেক্সট ক্লাস হলে তুমি আমাকে সেই ক্লাসে কোশ্চেনটা করতে পারো। তো তোমাদের আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।